প্রথমে মাসুদ কামাল ভাইয়ের কাছে একটু যেতে চাই যে জনাব মাসুদ কামাল ভাই আপনি জানেন যে গতকাল বিএনপির দিক থেকে একটা নতুন দিক আমরা দেখলাম, সেটা হলো যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এই নিয়ে সংশয় শঙ্কার কথা বিএনপি মহাসচিব বলেছেন। তিনি আরও বলেছেন যে বিবিসি বাংলারে দেয়া সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তিনি আসলে কি বোঝাতে চাইছেন, কি বার্তা দিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে? আমার একটা টেক অবশ্য আছে, সেটা আপনার টেকটা শুনে আমি হয়তো এটার মধ্যে এটা একটু বলতে চেষ্টা করব। কামাল ভাই, আপনি আমাদের যদি একটু আলোকিত করেন যে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বার্তা দিতে চাইলেন। পরে সকালে আমি এটা ডিটেল আমি পড়েছি। আমার কাছে কিন্তু ওনার কথাকে অযৌক্তিক মনে হয় নাই। উনি যেটা বলার চেষ্টা করেছেন যে যদি এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে ওনারা নির্বাচন চাইবেন এবং তখন নতুন সরকার গঠনের প্রস্তাব করবে। এগুলো আকার ইঙ্গিতে বলা হচ্ছে। আরেকটা জিনিস উনি বলেছেন এখানে যে কেন নিরপেক্ষ থাকতে পারবে না বলে উনি মনে করেন, সেই কথাটা আমি ওনার অন্য একটা কথা আমি পেয়েছি। সেটা কিন্তু বলেছেন যে এই সরকারের মধ্যে যারা আছেন, সরকারের যারা পার্টনার হিসেবে আছেন, তাদের কেউ কেউ তো রাজনৈতিক দল করার চেষ্টা করছেন এবং তারা রাজনীতি করবেন এবং নির্বাচনেও অংশ নেবেন বলে নানা ধরনের কথাবার্তা ওনারা শুনেছেন অথবা দেখেছেন। দেখাও যাচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে তারা রাজনীতি করবেন, নির্বাচন করবেন, সে ধরনের প্রস্তুতি এলাকাতেও দেখা যাচ্ছে। মানে ওনারা যে যে এলাকার বাসিন্দা সেই এলাকার মানুষ বলা বলি করছে এবং সেখানে এই ধরনের একটা মানে আপনার বাস্তবতা বিরাজ করছে। তো যদি এই সরকার এরা যদি সেখানে নির্বাচন করে তাহলে তো সেই সরকারটাকে আমি নিরপেক্ষ বলতে পারি না। সরকারের ডেফিনেশনটা কি? ক্যাবিনেটে যারা আছে সবাই মিলেই তো সরকার। এখন এই ক্যাবিনেটের কেউ কেউ যদি নির্বাচনে অংশ নেন আগামীতে, তাহলে এই সরকারটাকে আপনি নিরপেক্ষ বলবেন কিভাবে? আমি তো বলতে পারবো না। তো সেক্ষেত্রে উনি বলছেন যে তারা এদের নিরপেক্ষতা হারাবেন উনি, আর যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে তো এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। লজিক্যালি একদম পারফেক্ট কথা উনি বলেছেন। কিন্তু না কামাল ভাই, এই পর্যায়ে আমি একটু জানতে চাইতে পারি যে আমরা কি ডক্টর ইউনূসের সরকারকে সব রাজনৈতিক সরকারের মতোই বিবেচনা করতেছি? আমরা কি এইটা ভাইবা নিতেছি যে ডক্টর ইউনূস সরকারের প্রধান আছেন বলে এই মুহূর্তে তার ক্যাবিনেটে যে 2-3 তারা যদি নির্বাচন করেন তাহলে পুরো সরকার মিলে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে ওই রাজনৈতিক দলকে? আমরা কি ভারতে উদাহরণ এতদিন পর্যন্ত দেই নাই? আমরা কি একটু আস্থা ডক্টর ইউনূসের উপরে রাখতে পারবো না যে উনি সরকারে থাকলেও সরকারের মধ্যে থেকে ক্যাবিনেটের 2-3 জন গিয়া ইলেকশন করলে উনি পুরা ইলেকশন প্রভাবিত হইতে দিবে, বা এই নির্বাচন কমিশন, এই আস্থা আমাদের ডক্টর ইউনূসের উপর? মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আস্থা রাখলেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বাদ দেন, আমি আমার কথা বলি। শুনেন, ডক্টর ইউনূসকে আপনি কিভাবে বিচার করেন? ডক্টর ইউনূসকে এই দেশের মানুষ 8 তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন, আপনি দুটার মধ্যে মিল পেতে পারেন? আমি পাই না। 8 তারিখের আগে ডক্টর ইউনূস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক, উনি আমাদের অনেক কিছু করে দিবেন। আজকে তাই মনে করেন আপনি? নো, বাংলাদেশের বাস্তবতা সেটা বলে না। কামাল ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে বললেন ডক্টর ইউনূসকে সারা দেশের আস্থার প্রতীক মনে করেছেন, বাংলাদেশের মানুষ কোনোদিন কাউরে আস্থার প্রতীক মনে করে? যখনই তাকে যেই কাজটা দিতে চায় তখনই তো আমরা তার সমালোচনা করতে থাকি। যেই মুহূর্তে আমরা যে জীবনে গাড়ি চালায় নাই সে ড্রাইভারে কইতে থাকে এমনি চালান অমনে চালান। আমি বলতে চান বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে আস্থার প্রতীক মনে করে, সবচেয়ে দ্রুত। আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরাই আনে। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে বুঝবেন। একটা প্রবাদ আছে গ্রামে, বুঝছেন? সেই প্রবাদটা হলো, সেই মানুষটা তত বেশি ভালো যেই মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন। 8 তারিখের আগ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে, সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস কতটা ভালো কেউ জানতো না। এই জন্য উনি ছিলেন আস্থার প্রতীক। যে উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন, যেই মাত্র উনি সরকার প্রধানের দায়িত্ব নিলেন, নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন। সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো, তাদের মধ্যে আমিও একজন। আমি শুরু থেকেই বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না। আমি বলেছি ভাই, আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদ অনেককে আমি চিনি, যে জন্য আমি বলেছি পারবেন না। এবং
এখন দেখেন উনি পারছেন, উনি খুব ভালো পারছেন। আপনি বাংলাদেশের যে কোনো কি জিজ্ঞাসা করে বলেন ভাই উনি কি খুব ভালো পারছেন, দেখেন আপনি উত্তরটা কি পারেন। কামাল ভাই পারছেন না। কামাল ভাই আপনার সাথে কথা বলা খুবই ফ্যাসিনেটিং, কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন, আমি আপনার প্রায় সব শো, আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান, আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না, এই উপদেষ্টা পরিষদ দিয়ে চলবে না। এজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল, সব চোর বাটপার, এরা তো মন্ত্রিত্ব চালাইছে। এই আগের সরকারে আমরা দেখছি, তাদেরকে আমরা পারছি, এটা আপনি কেমনে বলবো যে এরা পারছিল? আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি? না বলেন না, বলেন না। আমি কি বলেছিলেন? হ্যাঁ, 5ই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে, হ্যাঁ, এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা। যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে, সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে, এই প্রত্যাশাকে আমি করবো না? আমি করেছি। আমি বলি আপনাকে, আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা আমি করতে পারিনি, সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না। আমি সাহস পাই নাই, কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে মনে হয়েছে আসলেই ঘটে গেছে। খেয়াল করেন কিন্তু, তাহলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে। তখন তো আমি ভাবতেই পারি যে যাদের কারণে, যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো, তাদের অংশগ্রহণে, তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো, এই প্রত্যাশা করবো না? অবশ্যই আমি প্রত্যাশা করেছি। আমি কিন্তু আগের সরকারের সঙ্গে তুলনাই করতে চাই না। অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক সৎ লোক আছে, এতে কোনো সন্দেহ নাই, সততা নিয়ে তুলনা করতেই পারবো না। কিন্তু আমার কথাটা হলো কি, যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি আড়াইটা জিনিস, সিম্পল আড়াইটা জিনিস। আড়াইটা কি কি? 1 নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে, যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে। 2 নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে, যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে। আর অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন। আর কিছু চাইনি কিন্তু রে ভাই। কিন্তু ওই অর্ধেক কাজ যেটা, ওটা শুরুর থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদ বাকিগুলি সন্দেহের মধ্যে ঢুকে পড়লো। সংস্কার নামে তারা যা করলেন, এটা তো একটা লেজে গোবরের অবস্থা হয়ে গেছে সংস্কারটা। আচ্ছা কামাল ভাই, আমি আপনার কাছে আসতেছি, শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সব কিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি, এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল, তা আমাদের এখানে কোনো রোল নাই। আমরা 150টা আন্দোলন কইরা 5 মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম। আমরা যে কোনো জায়গায় হয় আপনি সমালোচনা করেন, নাইলে আমি সমালোচনা করি, ওরা যাইব কোন জায়গা থেকে তাদের সমালোচনা? এই কাজ করছো কেন, এইটা করো নাই কেন, এইটা করতে পারছো কেন? বিএনপি এতদিন পর্যন্ত কই আসছে, একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও 1.5 মাস আগে ইন্টারভিউ দিছে, একটা বুক দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান। হঠাৎ করে এখন কি হইলো, জুলাইতে চায় না অগাস্টে চায়, ঠান্ডা নাই বর্ষা নাই, আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে, এগুলি কি কথা? আমি বলবো নাকি? আপনি 2 মিনিট একটু বইলা নেন, আপনার একটু শোনা দরকার আছে। আমি যাইতেছি, বাকের আসতেছি আপনার কাছে জনাব মজুমদার, আমি আসবো একটু, জাস্ট একটু কামাল ভাইকে শুনে আসি। জি দেখেন, মির্জা ফখরুল আগে কি বলছেন, এখন কি বলছেন, এটাকে আমি ডিফেন্ড করবো না, এটা ওনার পলিটিক্স। দেখেন বিএনপি কিন্তু উনি কিন্তু বিএনপির মুখপাত্র এই দেশে, তাই না? মুখপাত্র, কাজে উনি কিন্তু বিএনপির পলিটিক্যাল কথাটাই বলবেন। বিএনপি আসলে কি চায়? তারা ক্ষমতায় যেতে চায়, সিম্পল, ক্লিয়ার এন্ড সিম্পল। বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেকদিন ধরে ক্ষমতার বাইরে আছে। তারা মুখে বলে আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব, কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম, আমি বলতে পারবো না, সেটা এক জিনিস। কিন্তু ওনাদের তো এটা পলিটিক্স, উনি তো ওই কথাটাই বলবেন। ওনার কথা একটা। সমালোচনা যেটা আমরা করি, সমালোচনাটা আমরা কেন করি বলেন তো? আমি কি ইউনূস সাহেবকে নামাই যাওয়ার জন্য সমালোচনা করছি? নো, আমি চাচ্ছি যে ইউনূস সাহেব যেন ঠিক কাজটা করেন। ওকে, এবং এটা করার জন্য বারবার ওনাকে হ্যামারিং করতেছি, ভাই আপনি ঠিক কাজটা করেন, ঠিক কাজটা করেন। উনি কি ঠিক কাজটা করতে পাচ্ছেন না? উনি কি এই আমি এটাকে বিপ্লব বলেন না গণ অভ্যুত্থান বলেন, জুলাই বিপ্লব বলি, জুলাই গণ অভ্যুত্থান, বাকি এখানে আছে, ওকেও আমি আপিল করতেছি। উনিও বলুক যে এই যে উনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন, উনি তো জুলাই বিপ্লবের ফসল। উনার এই উপদেষ্টা পরিষদ তারা কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে? কামাল ভাই আমি আপনার কাছে আসি, শুধু এইটা বলে রাখি, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনার লগে গিয়ে যোগ দেয় নাই,
ছবি তোলে নাই, তাদের মাখনটা খায় নাই, সেইটাই হলো জুলাই আগস্টের চেতনা। এর চেয়ে বেশি চেতনা তো দরকার ছিল না। আপনি আমার এই 4টা আরো অর্থনীতিবিদ দেখান যারা এই শেখ হাসিনার মাখন ঘি খায় নাই। ওই আমি আসতেছি আপনার কাছে কামাল ভাই, আমি একটু জনাব বাকের মজুমদারের কাছে আসি, উনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন। জনাব বাকের মজুমদার, এই প্রসঙ্গেই আপনার একটু আমি জানতে চাইবো যে বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি, কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাতের প্রতিক্রিয়া পড়লাম, তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে। কারণ জনাব নাহিদ ইসলাম দেখেন কি সব কথা কইতেছে, যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের বহন করে। 1-11 সরকারের ওয়ার্স্ট ভিকটিম হচ্ছে বিএনপি কেন একটা 1-11 সরকার করতে চাইবে? ওইটার মধ্যে এইটা আছে, বিএনপি আওয়ামী লীগের সাথে একটা আতাত করতে চায়। বিএনপির নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে এইসব কথাবার্তা বলছে, এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায়। এইটা কি এইরকম আপনারও মনে হয় কিনা জনাব মজুমদার, যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান, সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন? এইটা 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 আপনাদের মনে হয় কিনা জনাব মজুমদার? ধন্যবাদ খালেদ ভাই আপনাকে। কিন্তু আমি নাহিদ ভাই যে বক্তব্য দিয়েছে, যে স্ট্রেস দিয়েছে, এবং হ্যাঁ আমি সেটি ভালোভাবে পড়েছি। তো নাহিদ ভাই মূলত যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছে, আমার কাছে মনে হয় যে আপনি বা এখানে ভুলভাবে অনেকটা ব্যাখ্যা হয়েছে। যেমন নিরপেক্ষ সরকারের কথাটা আসছে, বা এখানে উনি কিন্তু যেই ব্যাকগ্রাউন্ডটা টানছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যে একটু উল্লেখ করা উচিত ছিল। 5ই আগস্টে কি হয়েছে এটা দিয়ে কিন্তু নাহিদ ভাই তার স্ট্রেসটা শুরু করেছিল। তো এখানে মূলত 5ই আগস্ট বা তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম 8ই আগস্ট পর্যন্ত কি কি হয়েছে তার একটা কিন্তু হিন্টস কিন্তু নাহিদ ভাই দিয়েছে সেখানে। তো এখানে 5ই আগস্টে যেমন নাহিদ ভাই গল্পটা বলেছে, আপনার জুলাইয়ের অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় ঐক্যের স্বার্থে, ভাই কিন্তু জাতীয় ঐক্যের কথা বারবার সেখানে উল্লেখ করেছিল, আপনি হয়তো পড়েছেন। জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো এই বলি নাই, বা এখানে রাজনৈতিক বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাই নাই। তো সবকিছু মিলে কিন্তু আমরা জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু মুখ চেপেছিলাম, মুখ বুঝেছিলাম। কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন আসলে এটা আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য। নাহিদ ভাই মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন, এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে গিয়ে কিন্তু এই সরকারে গিয়ে বসে যায়নি। এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল, আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা চাপ ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত, এবং ছাত্রদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের প্রথমে 2জন উপদেষ্টা, পরবর্তীতে আরো একজন ছাত্র উপদেষ্টা হচ্ছে যে গভর্নমেন্টে গিয়েছেন। তো আমি যে জিনিসটা আরো স্ট্রংলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই জুলাই অভ্যুত্থানে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম, আপনার প্রথমে কোটা বৈষম্য নিরসন আন্দোলন শুরু করেছিলাম, সেখানে বিভিন্ন রাজনৈতিক অংশীজনের বিভিন্ন ধরনের মতামত ছিল। অনেকে আমাদেরকে আমরা ভারত এন্টি ইন্ডিয়ান যে মুভমেন্টটা চলছিল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা সরকারের সাথে আতাত করে মুভমেন্ট করেছি, এরকম মন্তব্য করেছেন। ইন্টারনালি আমাদেরকে অনেক ফ্যাসিবাদ বিরোধী শক্তির অনেক অংশ কিন্তু আমাদের সেই সময় সেই বিশ্বাসটা আমরা কিন্তু পাইনি। তো আবার একই সাথে এখানে 18ই জুলাইয়ের কথা যদি বলি, 18 জুলাই কিন্তু এখানে বড় বড় রাজনৈতিক স্টেক হোল্ডার অনেকেই আমাদের সাথে আসলে এই ছাত্রদের সাথে যখন গুলি চলছিল, 16 তারিখে গুলি চলছে, আবু সাইদ শহীদ হয়েছে, তারপরে একে শহীদ হচ্ছে, 17 তারিখ শহীদ হচ্ছে, 18 তারিখ শহীদ হচ্ছে। 18 তারিখে আমরা বড় রাজনৈতিক স্টেক হোল্ডার গুলোর থেকে সেই সাপোর্টটা পাইনি, সেটা একদম কিন্তু সাধারণ ছাত্ররাই কিন্তু মাঠে জীবন দিচ্ছিল এবং লড়াই করে যাচ্ছিল। আমি আপনাকে আরো স্পষ্ট উল্লেখ করতে চাই, 24শে জুলাই আমার স্পষ্ট মনে আছে, তখনও এখানে একটা বৃহত্তর রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে আমাদেরকে তথ্য জানায় যে না বাবারা তোমরা মাঠে লড়াই করে যাও, আমাদের এখনো সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি। তো এই যখন পরিস্থিতি হয়, এবং আমি নাহিদ ভাই, আসিফ মাহমুদ, আমরা মনে হয় 26শে জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয়, আর 24 জুলাই কনভারসেশন আমি আপনাকে বললাম। তো এরকম ভাবে কিন্তু আমরা পুরা মুভমেন্টে শেষ মুহূর্তে এসে আমি একটু সময় নিচ্ছি, শেষ মুহূর্তে এসে সবাই একত্রে আমরা কিন্তু 5 আগস্ট ঘটিয়েছি। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে বাংলাদেশের মানুষ যে ভোগান্তিটা ভুগেছে বিগত 15-16 বছর ধরে, সেখানে কিন্তু বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বা বৃহত্তর বিরোধী রাজনৈতিক দল হিসেবে, শক্তি হিসেবে তাদের কিন্তু অনেক নানা ধরনের ভূমিকা আমাদের কাছে মনে হয়েছিল যে পালন করার সুযোগ ছিল। কিন্তু আমরা জুলাইয়ে এসে কিন্তু এই বাস্তবতা দেখেছি আসলে কেন আসলে এই আগের আন্দোলনগুলো ফসল পাচ্ছিল না। তো এখানে আসলে নেতৃত্বের বিষয়টা থাকে। যেমন আবার একই সাথে আমি 5ই আগস্টে যে জিনিসটা ঘটেছে, ছাত্রদের সাথে প্রতারণার ঘটনা, আমরা মনে করছি এটা প্রতারণার মধ্যে ঘটেছে। যখন আমাদের উপর গুলি চলছিল তখন পুলিশ গুলি থামায়নি। আমরা শাহবাগ থেকে
শাহবাগে আমার স্পষ্ট মনে হচ্ছে শাহবাগ থেকে আমরা সংসদ ভবনের দিকে মুভ করতেছিলাম, তখন আমাদের কাছে তথ্য এসেছে যে রাজনৈতিক অংশীজনগুলোর বড় বড় দলগুলোর একটা বড় অংশ হচ্ছে ক্যান্টনমেন্টে গিয়ে সেখানে ক্ষমতা ভাগাভাগির দর কষাকষির আলাপ চলছিল। তো সবকিছু মিলে ছাত্রদেরকে তখন মাইনাস করার চেষ্টা করা হচ্ছিল। এখনো কিন্তু ছাত্রদেরকে কিন্তু আমরা মনে করছি যে বিভিন্নভাবে অসহযোগিতার মধ্যে দিয়ে বিভিন্ন জন, আমরা সবার কথা বলবো না, একটা বড় অংশ কিন্তু ছাত্রদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে যাচ্ছে। নাহিদ ভাই মূলত ব্যাকগ্রাউন্ড টেনে, আমি একটু শেষ করি। নাহিদ ভাই মূলত ওনার ব্যাকগ্রাউন্ড টেনে, আন্দোলনের ব্যাকগ্রাউন্ডটা খুব শর্ট আকারে বাই টেনেছে, টেনে মূলত তার এই রাজনৈতিক যে বাস্তবতা বা বাংলাদেশের যে বাস্তবতা সেটা জনগণের সামনে নাহিদ ভাই কিছুটা উপস্থাপন করার চেষ্টা করেছে। জনাব মজুমদার, আমার 2-3টা প্রশ্ন আছে, আপনি যদি এক এক করে আপনার বক্তব্য থেকে আপনি বলেন। যে আপনি জুলাই আগস্ট আন্দোলনের কথা বলছিলেন যে বড় বড় রাজনৈতিক দলগুলো আপনাদেরকে মাঠে থাকার কথা বলে তারা বাইরে ছিল, সেই ক্ষেত্রে আমরা কি ধরে নিব যে রাজনৈতিক দলগুলোর সমর্থন আপনারা পান নাই? মানে আপনি একটা করে বলেন। দুই হচ্ছে রাজনৈতিক দলগুলো এটার ব্যাখ্যা দিতে গিয়ে এটা বলেছিল যে যেহেতু এটা সর্বজনের আন্দোলন, এটাকে পলিটিক্যাল আন্দোলন যাতে শুরু থেকে মনে না হয় সেজন্য তারা পিছনে থেকেছেন। এই কথা কি অসত্য কিনা? 3, বারবার বলা হচ্ছে যে শিবির আপনাদেরকে অনেক বেশি সাহায্য করেছে, জামাতে ইসলামী অনেক বেশি আপনাদের সঙ্গে ছিল, সেইটা আপনারা কত বেশি এইটাকে মনে করেন যে এটা ঠিক? এবং আপনারা যে ক্যান্টনমেন্টে গিয়ে ভাগাভাগির কথা আপনি বলেছেন এবং নাহিদ ইসলাম এটা বললেন, এই বিষয়টা কি আপনারা প্রমাণ করতে পারবেন? এই বিষয়টা কিন্তু অনেক বড় এলিগেশন, কারণ 5 আগস্ট শেখ হাসিনা যাওয়ার আগেই আপনারা এই এলিগেশন তুলতেছেন যে 3 আগস্ট তারা গিয়ে সেখানে ভাগাভাগি করছিলাম, আপনারা বিএনপিকে মিন করতেছেন। সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা এই কথা বলতেছেন যে ছাত্রদেরকে মাইনাস করার কথা, কিন্তু বিএনপি তো জাতীয় সরকারে গেলে আপনাদের আসলে জাতীয় সরকারে যাওয়া হইতো না, বা ওইটা নাহিদ ইসলাম সাহেবও বলেছেন। এবং আপনারা আন্দোলনের অন্যান্য যারা স্টেক হোল্ডার তারা তো আপনাদের উপর সকল কিছু ছেড়ে দিয়ে চলে আসলেন হচ্ছে বাইরে। আপনারা কিভাবে এখন বলেন যে অন্যরা, মানে একটু যদি আপনি বলেন, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো জনাব মজুমদার। আচ্ছা, আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে রাজনৈতিক দলগুলো কি আন্দোলনে ছিল কি অংশগুলো। অবশ্যই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর যারা সমর্থক ছিলেন, আমরা মনে করি যে একদম মাঠ পর্যায়ে থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সমর্থক আন্দোলনে ব্যাকবোনের মতো ছিলেন। আমরা দেখেছি আমাদেরকে বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন। কিন্তু আমি আপনাকে যে কথাটাই বলেছি সেটা হচ্ছে সাংগঠনিক সিদ্ধান্ত আকারে। কিন্তু আমরা যখন আন্দোলন চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু সাংগঠনিক লিডারশিপের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করতাম। তো দেখা যাচ্ছে যে আমি বলবো না যে অবশ্যই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর অনেক বৃহত্তর ভূমিকা ছিল, এটা অবশ্যই স্বীকার তো করবই। আমি বলছি যে কিছু কিছু মোমেন্টাম ছিল, ওই মোমেন্টাম গুলা যখন আন্দোলনের দিক ঠিক করছিল তখনকার আমি কিছু পয়েন্ট আপনাকে আমি বলেছি। এটা কিন্তু আমি পুরা আন্দোলনের কথা বলিনি আপনাকে, আমি কিন্তু বলেছি